আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আপনাদের এই মুহূর্তে আসলে আমরা জানি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময়ের তাপদাহ। এই তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, ওষ্ঠাগত প্রত্যেকের জীবন। আপনারা সবাই জানতে চান কতদিন আর চলবে এমন তাপদাহ, এই মুহূর্তে করণীয় কী, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই সংলাপে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই বিষয়ে আলোচনা করতে আমার ডান পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, চেয়ারম্যান ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বাঁ পাশে রয়েছেন আপনাদের পরিচিত মুখ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রদর্শক, আমরা প্রথমেই শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমানকে দিয়ে। স্যার, আমরা প্রথমে একটু যদি জানতে চাই, তা হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে দেখছি যে তাপদাহ বাড়ছে। তো সবার মধ্যে একটা প্রশ্ন যে কেন বাড়ছে, হঠাৎ করে প্রতি বছর যাচ্ছে এবং এই তাপদাহ বাড়ছে কেন? তাপদাহ কিন্তু আগেও ছিল এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই তাপদাহ বিভিন্ন সময়ে গ্রীষ্মকালে হয়ে থাকে। তো এটা আগে যেই অবস্থায় ছিল তাপদাহের যে টেম্পারেচার যদি বলি, এখান থেকে এখন 2-3 ডিগ্রি বেড়ে যাচ্ছে। এটা আমরা বলি যে যেই ক্লাইমেট চেঞ্জ, বাংলায় বলি জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের প্রভাব তো এখানে আছেই। আর এই সময়টা, এই যে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে এই সময়ে তাপদাহ হয়, কারণ হচ্ছে একটা অঞ্চলে যখন এই যে প্রেশারটা বেশি থাকে, হাই প্রেশার থাকে, তাইলে ওইখানে আর ওই বৃষ্টি ওইখানে কিন্তু সৃষ্টি হতে পারে, ম্যাক্স সৃষ্টি হতে পারে। ম্যাক্স সৃষ্টি হলে বৃষ্টি হতে পারে। মানে প্রেশারটা কি? বাতাসের প্রেশার। বাতাসে যে বায়ুমণ্ডলের যে প্রেশার, বায়ুমণ্ডলের প্রেশারটা সারাউন্ডিং থেকে এই জায়গাটায় হাই, তখন আর কোনো এই ম্যাক্স সৃষ্টি হয় না। ম্যাক্স সৃষ্টি হলে এখানে বৃষ্টি হয় না। তখন এই এলাকাটা আইসোলেটেড অবস্থা, তখন এখানে টেম্পারেচারটা আর বাড়তে থাকে, এটা মুভ করে না। হ্যাঁ, এই জন্যই যখন তাপদাহ হয় তখনই এইরকম হাই প্রেশারের অবস্থা বিরাজ করে। এখন আমাদের এই বাংলাদেশ এবং ইন্ডিয়ান এই সাবকন্টিনেন্টে এরকম একটা হাই প্রেশার জোন বিরাজ করতেছে। এই জন্য যে নর্মাল টেম্পারেচার হওয়ার কথা তার চেয়ে বেশি আমরা অনুভব করি। এবং আমরা যে এই যে থার্মোমিটারে যে মাপি বা আমরা আউটসাইড টেম্পারেচার যেমন 40 ডিগ্রি, কিন্তু আমরা ফিল করি কিন্তু তার চেয়ে বেশি। কারণ হচ্ছে এখানে আর্দ্রতা আছে, বাতাসে যত হিউমিডিটি বেশি হবে ততই এটা বেশি ফিল করা, অর্থাৎ ওই জলীয় বাষ্প টেম্পারেচারটা ধরে রাখে। তো এটা আমরা যদিও বলি 40 ডিগ্রি, আমি হয়তো ফিল করতেছি এটা থাকে, থাকে, কিন্তু অ্যাপসও থাকে বিভিন্ন জায়গায়। আমার টেম্পারেচার যদি 40 ডিগ্রি হয়, আমি ফিল করতেছি 42 বা 43 ডিগ্রি, অর্থাৎ 42ই না, যদি 40 হয়ে থাকে ঢাকার সঙ্গে, আমরা ফিল কিন্তু 43, 44 এরকম করে থাকি। না, সেটার জন্য যে বিষয়টি, তা হচ্ছে যে এটি কি আবহাওয়ার ধারাবাহিক কোনো বিষয় যে এটা হবে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? তাপদাহ এটা ইতিহাসে জলবায়ুর যে অবস্থা, আমরা আবহাওয়া বলি কি প্রতিদিনের যে অবস্থাটা এটা, আর জলবায়ু বলি আমরা গত 30-40 বছরের একটা অ্যাভারেজ আবহাওয়ার যে অবস্থা, কি ধরনের টেম্পারেচার থাকবে, গ্রীষ্মকালে কি থাকে, তারপর বর্ষাকালে কি থাকে, শীতকালে কি থাকে, এটা একটা অ্যাভারেজ টেম্পারেচার দেখে আমরা বুঝি যে এই টেম্পারেচারটা কি গত 40 বছরে আসলে অ্যাভারেজ টেম্পারেচারটা বাড়তেছে না অ্যাভারেজ টেম্পারেচারটা ঠিক থাকতেছে। এখন গত 40-50 বছরের যদি আমরা স্টাডি করি, ডেটা অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় যে এই বাতাসে এই যে বায়ুমণ্ডলের যে টেম্পারেচার, এটা ধীরে ধীরে বাড়তেছে। এই বাড়ার কারণেই আমরা বলি এটা ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, কেন বাড়ছে? যেমন ধরেন, পৃথিবীতে একসময় মানুষ ছিল না। তখন কিন্তু এই ইকোসিস্টেমে কী ছিল? গাছপালা ছিল, জীবজন্তু ছিল, এগুলো ছিল। তারা কিন্তু নিজেরা ওই গাছ কাটতে পারত না। হ্যাঁ, তারা কিন্তু গাড়ি চালায় নাই, তারা কিন্তু বিল্ডিং বানায় নাই। এই ইকোসিস্টেম একটা ব্যালেন্স অবস্থায় ছিল। হ্যাঁ, প্রচুর গাছপালা ছিল। এই গাছপালাগুলো কি করে? আমাদের অক্সিজেন জেনারেট করে বায়ুমণ্ডলে, এবং কার্বন ডাইঅক্সাইডটা সে শোষণ করে নেয়। কিন্তু গাছটা যখন কেটে ফেলবেন, সে অক্সিজেন জেনারেট করে না, কিন্তু এটা পোড়ালেন, কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হলো। অর্থাৎ এই বায়ুমণ্ডলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড আমরা জেনারেট করেছি। এবং এই যে আমরা যেটা বলি জীবাশ্ম জ্বালানি,
ফসিল ফুয়েল অথবা এই যে পেট্রোলিয়াম, এই পেট্রোলিয়াম মধ্যে কার্বন, এই কার্বন কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভূপৃষ্ঠের নিচে এটা ছিল স্টোর অবস্থায়। আমরা এটা সারফেসে এনে এটা পোড়াচ্ছি, পোড়ায় কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড সৃষ্টি করে। অর্থাৎ কি, যেই পরিমাণ কার্বন এই বায়ুমণ্ডলে থাকার কথা তার চেয়ে বেশি আমি কিন্তু বাড়িয়ে দিলাম। পূর্বে এই অবস্থা ছিল না। জি, আমি আপনার কাছে ফিরবো এবং জানার বিষয় হচ্ছে যে এর পেছনে কি মানে এই যে গাছপালা কেটে ফেলছে এর জন্য উত্তপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশের যে পরিবেশ বা আবহাওয়া, সেটার জন্য কি এককভাবে আমরাই দায়ী নাকি এটা বৈশ্বিক কোনো বিষয়? নিশ্চয়ই আপনার কাছ থেকে সেটি শুনবো। তবে ডক্টর লেলিন চৌধুরীর কাছ থেকে আমি একটু ঘুরে আসতে চাই। স্যার, তাপদাহের যে বিষয়টি অনেক দিন থেকে চলছে, এই মুহূর্তে আমরা জানি যে হিট স্ট্রোকে গতকাল পর্যন্ত 20 জন মারা গেছে। এটি হচ্ছে ঘোষিত, অঘোষিত হয়তো প্রত্যন্ত অঞ্চলে থাকতে পারে, নানান জটিলতাও তৈরি হচ্ছে। তা আসলে তাপদাহে স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি? ধন্যবাদ। বাংলাদেশে এখন হিট ওয়েভ জি চলছে এবং অ্যালার্ম বা বিপদ সংকেত জারি করা হয়েছে। আমরা জানি যে কোনো ডিজাস্টার বা বিপর্যয় হোক না কেন, প্রথমেই মানুষ আক্রান্ত হয়। এবং বাংলাদেশে যে তাপমাত্রা বাড়ছে এর পেছনে কিন্তু তিনটি কারণ, আমরা তিনটি উৎস বলতে পারি। একটি হচ্ছে বৈশ্বিক উৎস, একটি আঞ্চলিক, একটি দেশীয়। দেশীয় উৎসে আমরা কি করছি, যেসব কারণে তাপমাত্রা বেড়ে যায় সেগুলো, যেমন ধরুন আমরা অনেক বেশি মোটর ভেহিকেল বা মোটর যান চালাচ্ছি, ইটভাটা আছে। ঢাকার মতো শহরে প্রায় প্রতিদিন 15 লক্ষ 16 লক্ষ গাড়ি চলাচল করে, প্রায় 10 লক্ষ এয়ার কন্ডিশনার যন্ত্র চলে এবং আমরা জানি যে প্রায় 50 থেকে 60 লক্ষেরও বেশি চুলা জ্বলতে থাকে। এগুলো যেমন আছে, চারদিকে ইটভাটা আছে। এখন এই সব জায়গার থেকে যে ক্ষতিকর গ্যাস যেগুলো বৈশ্বিক উত্তাপ বাড়িয়ে দেয়, সেগুলোকে থামানোর জন্য বা নিউট্রালাইজ করার জন্য যে পরিমাণ বৃক্ষ বা গাছ থাকা দরকার এবং যে পরিমাণ জলাধার থাকা দরকার, আমরা সেই জলাধার এবং বৃক্ষগুলোকে নষ্ট করে ফেলছি। তার ফলে গ্যাস শোষিত হচ্ছে না, উত্তাপ বেড়ে যাচ্ছে। এই উত্তাপ চূড়ান্তভাবে যে কাজটি করছে সেটি হচ্ছে মানুষ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং যে রোগগুলো জীবাণুগুলো রোগ তৈরি করে, এর মধ্যে যে ভারসাম্য, সেই ভারসাম্যকে নষ্ট করছে। নষ্ট হওয়ার কারণে মানুষ অসুস্থ হচ্ছে। অসুস্থতার কিন্তু কতগুলো পর্যায় রয়েছে, যেমন তাৎক্ষণিক অসুস্থতা, তীব্র গরমে বাইরে বের হয়েছে বা শ্রম দিচ্ছে এমন মানুষ, তার শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে, ঘামের সাথে লবণ বা সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে। এ দুটো মিলে শরীরে পানি শূন্যতা এবং লবণ শূন্যতা তৈরি হচ্ছে। তার শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, রক্তের চাপ কমে যাচ্ছে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে, সে অবসন্ন বোধ করছে এবং মাথা ঘোরাচ্ছে, কখনো বমি বোধ করে এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সে সময় যদি তাকে চিকিৎসা করা না যায়, তাহলে কিন্তু সে মৃত্যুর মুখে পতিত হবে। যে কারণে আমরা রিপোর্টেড ডেথ, মানে নথিভুক্ত মৃত্যু পেয়েছি 20 জনের মধ্যে। আমরা ধরেই নিতে পারি যে নথিভুক্ত হয়নি এমন মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বেশি হবে। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে যখন এই যে রোদে যাচ্ছে, রোদে যাওয়ার কারণে হিট স্ট্রোক না হলে কিন্তু আগের যে স্তরগুলো, অর্থাৎ অবসন্নতা, ব্লাড প্রেশার কমে যাওয়া, মাথা ঘোরা, বমিভাব, এগুলো কিন্তু হতেই পারে যে কারো। আরেকটি ব্যাপার হচ্ছে আমরা যে উত্তপ্ত অবস্থায় যাচ্ছি, সেখানে কি পরিমাণ অতি বেগুনি রশ্মি সেই সূর্যের আলোকে রয়েছে, সেটিও পরিমাপ হওয়া দরকার। যেমন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে ঢাকাতে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রের পরিমাণ আমরা দেখছি 10, 11 এবং 12। এখন আমরা জানি 0 থেকে 2 মাত্রার আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি হচ্ছে নিরাপদ, মানে কোনো ক্ষতি করে না। 3 থেকে 4 মৃদু অস্বাস্থ্যকর, 5 থেকে 6 মধ্যম মানের অস্বাস্থ্যকর এবং 7 থেকে 9 হচ্ছে বেশি অসুস্থকর, আর 10 বা তদূর্ধ্ব হচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর বা ক্ষতিকর। এখন বাংলাদেশে ঢাকাতে গত কয়েকদিন যাবৎ অতি অস্বাস্থ্যকর বা তীব্র খারাপ মানের আল্ট্রাভায়োলেট রে চলছে। এটা কি করে? এটা আমাদের শরীরে চামড়ার যে কোষগুলোর ডিএনএকে নষ্ট করে দিতে পারে। ডিএনএ নষ্ট করে দিলে আমাদের ত্বকের ক্যান্সার বেশি হয় এবং অন্যদিকে চামড়ার অ্যালার্জি জাতীয় যে সমস্যাগুলো, চুলকানি, লাল হয়ে যাওয়া, এটি বেড়ে যায়। এবং শুধু তাই না,
এই তীব্র রোদের মধ্যে গেলে সেই আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির কারণে আমাদের চোখে কিছু প্রবলেম হয়, অন্ধত্বের দিকে আমরা অগ্রসর হতে পারি, এবং অনেক বেশি থাকলে ফটোকেরাটাইটিস, ফটো কনজাংটিভাইটিস নামক রোগ হয়ে আমাদেরকে চোখটাকে নষ্টই করে দিতে পারে এবং ছানি পড়ার হার বেড়ে যায়। এটা যেমন একদিকের ব্যাপার। অন্যদিকে আরেকটা ব্যাপার, যখন তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষ বা পথচারী তৃষ্ণা নিবারণের জন্য রাস্তার পাশের শরবত খাচ্ছে বা পানীয় খাচ্ছে, এই শরবতটি বানানো হচ্ছে যে পানি দ্বারা, সে পানিটি নিরাপদ সুপেয় না। এর মধ্যে যে বরফটা ব্যবহার করা হচ্ছে, সেই বরফটা কিন্তু খাবারের জন্য বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা হয়নি। স্যার, আমি যদি আপনার খাবারের বিষয়টি নিশ্চয়ই শুনবো, তার আগে একটু রয়ে গেছে, তা হচ্ছে হিট স্ট্রোকের বিষয়ে আপনি বলছিলেন। তো সেখানে কি কোনো ব্যক্তি সে আসলে হিট স্ট্রোক হতে যাচ্ছে, এটা কি বোঝার তার কোনো উপায় আছে নিজে নিজে আগে থেকে? উপায় রয়েছে। সে তখন দেখবে যে খুব অবসন্ন বোধ করছে, দুর্বল লাগছে, তার শরীরের ঘাম বন্ধ হয়ে যাচ্ছে, বুক মানে খুব লাফাচ্ছে, মানে হার্ট বিট বেড়ে যাচ্ছে। করণীয় কি তখন? তখন প্রথম করণীয়, তাকে একটা ছায়া ঘেরা জায়গায় যেতে হবে। সে বসবে, শরীরে যদি আটশাট জামা কাপড় থাকে সেটা সে ঢিলে করে দেবে। আচ্ছা, ধীরে ধীরে পানি বা ওরফেলাইন সে খাবে এবং বিশ্রাম নেবে। তার শরীর, মাথা, মুখ যদি সম্ভব হয় পানি দিয়ে মুছিয়ে দিল, ধুয়ে দিল, এবং একটু পরেই কিন্তু সে আবার ভালো হতে চায়। সেক্ষেত্রে তার সাথে যদি কেউ থাকে অথবা কেউ নাই থাকলো, পথচারীরাও যদি সেই অবস্থায় দেখছে, যে তখন আসলে তাদের করণীয় কি? তাদের করণীয় ওই মানুষটিকে ধরে দ্রুত একটি ছায়া ঘেরা জায়গায় নেওয়া। যদি মানুষটি অসংলগ্ন কথা বা আবোল তাবোল বকতে থাকে বা বমি করতে থাকে বা মাথা ঘুরিয়ে পড়ে যায়, দ্রুত 999 ফোন করে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা। আচ্ছা, এটি না হলে তাকে শুইয়ে দিয়ে তার শরীরের জামা কাপড়গুলো টাইট থাকলে একটু ঢিলে করে দিল, হাতে মুখে একটু পানির ছিটে দিল, বাতাস দিতে থাকলো, এবং তাকে ধীরে ধীরে ওর স্যালাইন, পানি, শরবত এগুলো একটু খাওয়াবে, তাহলেই সে ভালো বোধ। আপনি একটি বিষয় দেখেছেন নিশ্চয়ই, এরকম যদি কোনো ক্রাইসিস মোমেন্ট হয়, আগুন লাগলো কিংবা কেউ অসুস্থ হয়ে পড়লো, অ্যাক্সিডেন্ট করলো, সেখানে দেখবেন যে হেল্পিং হ্যান্ডের চেয়ে মোবাইল নিয়ে সেলফি তোলার একটা পার্টি যোগ হয়ে যায়। এই বিষয়টি খেয়াল করেছেন নিশ্চয়ই? নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে বরঞ্চ চারপাশে ঘিরে বাতাস চলাচলটাকে বন্ধ না করে মুক্ত বাতাস প্রবাহিত হওয়ার জন্য জায়গা করে দেওয়া দরকার। এবং সেলফি তুলেন, কিন্তু তার আগে 999 বা জরুরি স্বাস্থ্য সেবার যে নাম্বারগুলো আছে সেখানে ফোন করে অন্তত অ্যাম্বুলেন্সের জন্য, সাহায্যের জন্য আহ্বান জানান। অথবা কেউ না কেউ একটু অগ্রবর্তী ধরনের মানুষ তো থাকেই, তারা একটু উদ্যোগী হয়ে কাছাকাছি যে কোনো হাসপাতাল, সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে নিলেই কিন্তু তাকে তার ব্লাড প্রেশারটাকে দ্রুত একটু মানে তুলে দেওয়ার বা বাড়ানোর ব্যবস্থা করতে পারে, প্রয়োজনে অক্সিজেন দিতে পারে, এবং খুব বেশি না 30-40 মিনিটের মধ্যে কিন্তু মানুষটি ভালো হয়। স্যার, আপনি এর আগে কথা বলেছিলেন হচ্ছে খাবার নিয়ে, পানি নিয়ে, আমি নিশ্চয়ই সেটি শুনবো। তবে আমি তার আগে ডক্টর জিল্লুর রহমান আপনার কাছে একটু ঘুরে আসতে চাই। সেটি হচ্ছে যে এই যে প্রকৃতির যে তাপদাহ তীব্রতা, এই কোথায় গিয়ে ঠেকবে? এবছর আমরা শুনতে পেলাম যে সামনে যত দিন যাবে মেতে আরও বাড়তে পারে 40 ডিগ্রি, 43-44, এরকম পরিসংখ্যানের কি বিষয় কোনো আছে, বা কতটা উঠতে পারে এরকম? এখন অলরেডি কিন্তু 42.6 ডিগ্রি কিন্তু অলরেডি রেকর্ডেড যশোর অঞ্চলে। হ্যাঁ, তো এর চেয়ে বেশি হতে পারে, এটা 50 ডিগ্রিও হতে পারে। এবং বিভিন্ন জায়গায় যেমন মিডল ইস্ট এবং ইভেন কানাডাতেও কিন্তু 49 ডিগ্রি এরকম টেম্পারেচার 2021 সালে হয়েছে। তো কানাডার যে অঞ্চলে, এটা ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে 2021 সালে এরকম 3 দিনের একটা এই হিটওয়েভ হয়েছিল। ওই অঞ্চলটা কিন্তু 25 থেকে 30 ডিগ্রির মধ্যে টেম্পারেচার মোটামুটি থাকে না। হিট ওয়েভ যেটা বলছেন, এটার কি কোনো যে কত হলে হিট ওয়েভ বলা যাবে, বা এটা কি প্রাকৃতিক দুর্যোগ সময়কালীন বলা যায়? এটা হিট ওয়েভ তো এটা অল্প সময়ের জন্য হয়, এবং এটা হিট ওয়েভ যখন অসহনীয় হবে তখন তো দুর্যোগ ঘোষণা করতেই হবে। হ্যাঁ, এখন আমাদের এটা যে অতীতের যদি আমরা হিট ওয়েভগুলো দেখি, ওই হিট ওয়েভের চেয়ে এটা কিছুটা তীব্র, কিন্তু একেবারে অসহনীয় অবস্থা আমরা এখনও যাইনি। এখন যারা খেটে খাওয়া মানুষ, প্রান্তিক যারা বাহিরে কাজ করে, তাদের অসহনীয় হয়ে গেছে। যারা বস্তিতে থাকে তাদের জন্য খুবই অসহনীয় হয়ে গেছে। কিন্তু এই ধরনের হিটওয়েভ কিন্তু এই দেশে আগেও হয়েছে, প্রচুর এরকম
টেম্পারেচার যে 40 ডিগ্রি ওঠে নাই তা না, অনেক সময় টেম্পারেচার 40 ডিগ্রি উঠেছে, কিন্তু কিন্তু আপনি বললেন যে 40 ডিগ্রি এখন উঠছে, কিন্তু মনে হয় যে 43 বা 4। 43-4 হ্যাঁ অনুভব এই করেন। অনুভব করাটার কি আগে এরকম ছিল? হ্যাঁ আগেও মানে আপনার যদি বাতাসের আর্দ্রতা বেশি থাকে আপনি বেশি অনুভব করবেন, এটাই স্বাভাবিক। এবং শীতের সময় যেই টেম্পারেচারটা আমাদের থার্মোমিটারে দেখায় ওইটার চেয়ে কমই আমরা বেশি ফিল করি। মানে যদি 0 ডিগ্রি থাকে মনে হয় যে -3 ডিগ্রি। ডক্টর লেলিন চৌধুরী একটা বিষয় বলেছেন যে জলাধার গাছ কেটে ফেলানোর যে বিষয়গুলো, তো সেক্ষেত্রে না হয় ঢাকা শহর বা নগরায়নের এই জায়গায় জলাধার আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলছে, কিন্তু অনেক জায়গায় তো আছে গ্রামীণ পর্যায়ে এখনো জলাধার আছে, গাছ আছে, দু জায়গায় কি গ্রামীণ পর্যায়ে যদি দেখেন গ্রামীণ পর্যায়ে জলাধার নাই। আগে প্রতি বাড়িতে কিন্তু দুই পাশে 2টা পুকুর থাকতো, এখন একটা পুকুরও নাই, খালগুলো এখন নেই। ইভেন নদী আমরা ভরাট করে কিন্তু আমরা রাস্তা করে ফেলেছি, আমরা নদী ভরাট করে আমরা শহর করে ফেলেছি, এরকমও কিন্তু অনেক এক্সাম্পল আছে। এগুলা গ্রামীণ অবস্থা, আর শহরে তো কিছুই রাখি নাই। তাইলে একটা অঞ্চলে যত বৃক্ষ বেশি থাকবে ততই কিন্তু এই অঞ্চলটার টেম্পারেচার নিয়ন্ত্রণে থাকবে। এখন আমি যেটা ছিল তা তো কেটে ফেলেছি, প্রয়োজন আমার ধরেন 25% বা 20%-এর উপরে একটা অঞ্চলের যেই বৃক্ষ বা বনাঞ্চল দরকার, ওই পরিমাণ তো নাই। আমরা কেটে ওগুলাতে আবার এরকম বড় বড় বিল্ডিং শহর করে ফেলেছি। সেক্ষেত্রে আমরা করেছি, মানে আমরা যারা দায়িত্বে আছি অথবা আমরা ব্যক্তি, আমি ভবন করলাম, সেই দায়িত্ববোধের জায়গা থেকে এই পরিবেশ রক্ষার দায়িত্ব কাদের ছিল? ব্যক্তি আমাদের আছে কিনা, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আছে কিনা, আমরা আসলে করণীয়গুলো আমাদেরও কোনো কিছু দায়ভার আছে কিনা, নিশ্চয়ই খুব ছোট্ট করে একটু শুনবো। আসলে দায়িত্ব সবার, এখানে পরিবেশ রক্ষার দায়িত্ব আমরা মানুষ হিসাবে সবারই কিন্তু দায়িত্ব, যেহেতু মানুষই তো আমরা এই পরিবেশটাকে নষ্ট করছি। তো এখন পলিসি লেভেলে পলিসি মেকাররা পলিসি করে দিবে এবং পলিসি ইমপ্লিমেন্ট করবে, আমরা যারা সাধারণ মানুষ তা মেনে চলব। কিন্তু দেখেন একটা রিসার্চ আমরা দেখেছি যে যখন এই যে বলছি যে এই জলবায়ু পরিবর্তন হচ্ছে 2003 সালের দিকে বা 2000 সালের দিকে, তখন আমরা কিন্তু কিছু পলিসি এবং গাইডলাইন এবং আইন করেছি পরিবেশ সংক্রান্ত। এই আইনের ফলে দেখা গেছে যে বনায়ন কিন্তু বেড়েছে। বনায়ন বাড়া মানে আমাদের এই পরিবেশের তাপমাত্রা কমা, এবং 2000-এর পরে বা 2016 সাল বা 2000 সালের দিকে এসে দেখা গেছে যে এই বনায়ন কমতেছে। অর্থাৎ কি, ওই যে পলিসি ইমপ্লিমেন্টেশন এবং পলিসি করলাম এবং সরকারের যেই প্রচারণা ছিল এবং মানুষের মধ্যে যে সচেতনতা ছিল, প্রচুর গাছ কিন্তু ওই সময় আমরা রোপণ করেছি। কিন্তু পরবর্তীতে এগুলো আমরা যদি প্রচারটা বন্ধ করে দিয়েছি, আস্তে আস্তে আবার গাছ কিন্তু প্রচুর কাটা হয়ে গেছে, এখন কিন্তু আবার গাছ কমতেছে। জি, নিশ্চয়ই পলিসির কারণে আপনি বলছেন যে ইতিবাচক একটা পরিবর্তন আসছে। এ বিষয়ে আমরা ডক্টর লেলিন চৌধুরীর কথা শুনবো, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আপনাদেরকে আগের মতোই সঙ্গে চাই আবার। আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা কথা বলছি তীব্র তাপদাহ এবং এই তাপদাহের সময় করণীয় কি তা নিয়ে। আমরা বিরতির আগে ছিলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে, আমরা ফিরছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে। আমরা শুনছিলাম বিরতির আগে যে আমাদের পরিবেশটা কোথায় আমরাই নিজেরাই নিয়ে গিয়েছি, সে বিষয়ে আপনার কোনো কথা থাকলে শুনবো। এবং একই সাথে আপনি বিরতির আগে এই সময়ে আমাদের খাবার দাবার গরমে অধিষ্ঠিত হয়ে রাস্তার পাশে আমরা খাবার দাবার খাচ্ছি যেগুলো, সেগুলো নিয়ে কথা বলছিলেন, সেই বিষয়টি শুনবো। দেখুন, একটা দেশের যতটা জমি থাকে তার 25% বনাঞ্চল থাকতে হয়। বাংলাদেশে এখন কম বেশি 10% মতো রয়েছে, কোনো হিসেবে 9, কোনো হিসেবে 11। তার মানে প্রয়োজনের তুলনায় যতটা কম। আমাদের নদীগুলো যেখানে এই সময়েও নৌকা চলত, সেই নদীগুলো এখন একদম শুকিয়ে গিয়েছে, এবং খাল বিল, চলন বিলের মতো যে বিশাল বিল ছিল, তার এই সময় কোথাও পানি নাই, সেটা বিল নাই আর কি, চাষের জমি হয়ে গিয়েছে। ফলে দাঁড়াচ্ছে কি, এই যে ক্ষতিকর যে গ্যাসগুলো উত্তাপটা বাড়িয়ে দেয়,
গরমটা বাড়িয়ে দেয়, সেগুলো শোষিত হওয়ার জন্য দুটো জায়গা দরকার। একটি হচ্ছে পানি, আরেকটি হচ্ছে গাছ। আমরা গাছ কাটছি, জলাধার ধ্বংস করছি, বাড়ছে উত্তাপ। এবং যে কারণেই বলা হচ্ছে এই তাপ প্রবাহ কিন্তু মনুষ্য সৃষ্টি কাঠামোগত একটি বিপর্যয়। যাই হোক, আমি এর আগে যেটি বলছিলাম, এই যে রাস্তার পাশে যে শরবতটি খাচ্ছে, পানিটি নিরাপদ পানি দিয়ে এটি তৈরি করা হয়নি। যে বরফ এটি ব্যবহার করা হচ্ছে সেটিও কিন্তু খাবার উদ্দেশ্যে বরফটি তৈরি করা হয়নি, বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। সেখানেও অপরিশোধিত বা নিরাপদ নয় এমন পানি ব্যবহার করা হচ্ছে। আবার শরবতটাকে মিষ্টি করার জন্য চিনি অথবা গুড় না দিয়ে দেয়া হচ্ছে ঘন চিনি নামের যে রাসায়নিক, সেটি। এই তিনটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলে আমরা কি দেখছি, এই জাতীয় ইগুলো খাচ্ছে, শরবতগুলো, পানীয়গুলো খাচ্ছে। একদিকে যেমন পানি বাহিত রোগ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড, হেপাটাইটিস এগুলো বাড়ছে, অন্যদিকে ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া বাড়ছে। আবার এই তীব্র গরমে কতগুলো ভাইরাস তারা সক্রিয় হয়ে ওঠে, যেমন শিশুদের ক্ষেত্রে রোটা ভাইরাস একটা ভাইরাস, এর কারণে কিন্তু বাচ্চাদের ডায়রিয়া বেড়ে গিয়েছে। আরও কিছু ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, ফ্লু, এগুলো নিজেদের চরিত্রটা বদলে ফেলে শিশুদের এবং বড় তাদের নিউমোনিয়া তৈরি করছে। তাহলে খাবারের ক্ষেত্রে কি কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম গরমে বসে আমরা খাবো না? আমরা বলবো যে রাস্তার পাশের কোনো খোলা পানি, কোনো খোলা খাবার, খোলাভাবে বানানো শরবত বা পানীয় আমরা খাবো না। এবং গরম থেকে আমরা গিয়ে গলায় বরফ ঠান্ডা পানি ঢালবো না। এতে দুটো খারাপ দিক আছে। একটা খারাপ দিক হচ্ছে আমাদের গলায় কতগুলো সুবিধাবাদী রাজাকার টাইপের জীবাণু বাস করে। যেই মুহূর্তে গরমের সাথে আমরা ঠান্ডা মিশিয়ে দিই, ওই তাপমাত্রার তারতম্যের মধ্য দিয়ে ওই জীবাণুগুলো সক্রিয় হয়ে গলায় এবং শ্বাসনালীর চারপাশে সংক্রমণ শুরু করে, যে কারণে টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস এবং নিউমোনিয়া হতে পারে। অন্যদিকে হঠাৎ করে গরমে হচ্ছে আমাদের রক্তবাহী ধমনীগুলো প্রসারিত হয়, ঠান্ডায় সংকুচিত হয়। হঠাৎ করে যখন আমরা ঠান্ডা পানিটা গলায় ঢেলে দিই, তখন আমাদের রক্তবাহী ধমনী হঠাৎ করে সংকোচন হয়। এটি শরীরে একটি নেতিবাচক প্রক্রিয়া তৈরি করে। আমরা একদিন আগে দেখেছিলাম যে ঢাকা শিশু হাসপাতালে, সেখানে শিশুদের মধ্যে মারাত্মক রূপে নিউমোনিয়া এই গরমের সময়। হ্যাঁ, এর পেছনে তো রোটা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, ফ্লু ভাইরাস এগুলো কাজ করছে। এই যে পানিটা গলায় ঢেলে দিল না, এতে হঠাৎ করে ধমনী সংকুচিত হওয়ার জন্য যাদের হার্টের সমস্যা হয়েছে তারা কিন্তু ওই সময়ে ওইখানেই মৃত্যুবরণ করতে পারে। এই কারণে আমরা কেউ হঠাৎ করে ঠান্ডা পানি খাবো না, পানিটাকে সহনশীল করে নিব। এর বাইরে আরেকটা কত ব্যাপার আছে, সেটা হলো যাদেরকে হাঁটতে হবে রোদে, তারা ছাতা নিয়ে বের হবে। শরীর ঢাকা, ঢিলে ঢালা সুতির পোশাক পরতে হবে, কোনো সিনথেটিক পোশাক না। এবং যদি সম্ভব হয় মাথা ঢাকারও একটা ব্যবস্থা। আমরা জীবন যাপনের বিষয়টি ছাড়া একটু খাবারের বিষয়টি যদি আসি, যে গরমের এই সময় খাদ্য তালিকার কি কোনো পরিবর্তন জরুরি, বা মাছ, গোছ এগুলো কোনটা খাবে বা না খাবে? আমরা দুটো জিনিস করব। একটা হচ্ছে যেসব খাবারের জলীয় অংশ বেশি সেটি আমরা খাবো, যেমন তরমুজ, শসা, এই জাতীয় ফলে তরলের পরিমাণ বেশি, এটি আমাদের শরীরে পানি শূন্যতা দূর করতে সাহায্য করবে। অন্যদিকে যে খাবারগুলো সহজ পাচ্য নয়, হজম হতে অনেক সময় লাগে, সেগুলো আমরা অ্যাভয়েড করার বা এড়িয়ে চলার চেষ্টা করব। যেমন ধরুন, আমরা দুপুরবেলা তীব্র গরমের মধ্যে অনেক পরিমাণ ভাত গরুর মাংস দিয়ে খেয়ে ফেললাম, এটি আমাদের মধ্যে একটা হাঁসফাঁস লাগার অনুভূতি তৈরি হবে। এবং তখন হয় কি, রক্তের সঞ্চালন পেট কেন্দ্রিক বেড়ে যায়, অন্য জায়গায় কমে যায়। এটা কিন্তু একটা বিরক্তিকর অনুভূতি তৈরি করবে। আর যেহেতু ফুড পয়জনিংয়ের একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, সেজন্য আমরা বলবো বাসি পচা খাবার যেন কেউ না খায়। আমরা দেখছি অনেক বাড়িতে পান্তা ভাত বলতে যেটা বোঝায়, আচ্ছা, পান্তা ভাত কিন্তু ফার্মেন্টেড, এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, সেটা কিন্তু পচে না। কিন্তু যেমন ধরুন রাতের তরকারি টেবিলে রেখে দিয়েছিল, সকালে খাচ্ছে একটু গরম করে, ভালো মতো গরমও করছে, পান্তা ভাত দিয়ে বাসি তরকারি খেলো। সেক্ষেত্রে আমরা বলবো যে বাসি তরকারি যদি খেতে হয় খুব ভালো মতো গরম করতে হবে, যেন সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস মারা যায়। কিন্তু কোনো রকমে গরম করে খাওয়াটাকে আমরা বলবো না, এটি বিষক্রিয়া তৈরি করতে পারে। সবচেয়ে ভালো হয় বাসি পচাটা না খাওয়া। এর বাইরে কেউ গরমে ভরপেট খেলো, একদম আকণ্ঠ পর্যন্ত খাবার খেয়ে বাইরে হাঁটতে বেরোলো, এটাও কিন্তু তার মৃত্যুর কারণ হতে পারে, কারণ তার হৃৎপিণ্ডের উপরে চাপ পড়বে। এই কারণেই বলবো যে জীবনযাপনে একটা পরিমিত বোধ আনতে হবে।
তরল খাবার কতটা খাবে, এই প্রশ্নটা প্রায়ই আমরা শুনি, কি পরিমাণ পানি খাবে। সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষ যার ওজন 65 থেকে 60 কিলোগ্রাম, সে কিন্তু 2 থেকে 2.5 লিটার পানি খেলে তার চলে। কিন্তু যখন তার ঘাম বাড়বে, যে পরিমাণ ঘাম বাড়বে সেই পরিমাণের পানি তাকে অতিরিক্ত যোগ করতে হবে। এবং পানি শূন্যতা তৈরি হলো কিনা এটি দেখার কয়েকটি পদ্ধতি রয়েছে। সারা দিনে সে আগে যতবার প্রস্রাব করত, সে প্রস্রাব করার পরিমাণটি কমে আসছে কিনা, এবং প্রস্রাবের যে পরিমাণ সেটিও কমে এসছে কিনা, প্রস্রাবটি গাঢ় হলুদ রং হলো কিনা, এটি দেখে কিন্তু সে পানির পরিমাণটাকে ঠিক করতে পারে। এই যে তাপ অনুভব হচ্ছে, এটি কি আমরা চাইলেই কোনোভাবে কমিয়ে আনতে পারি? আমাদের কি সুযোগ আছে? অবশ্যই তাপ কমানোর অনেক সুযোগ আছে এবং অনেক গবেষণা এখানে হয়েছে। দেখেন, আমাদের যেই আরবান যেই ফরেস্ট যেটা, এটা তো আমাদের কম এবং নাই বললেই চলে। আমাদের হাতে গোনা কয়েকটা পার্ক ঢাকা শহরে আছে। তা আমরা যদি আরবান বনায়ন করতে পারি, যেটা আমরা যদি প্রচুর গাছ লাগাতে পারি, এখনও কিন্তু অনেক জায়গা আছে আমরা গাছগুলো লাগাতে পারি, এতে করে এই শহরের টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কমানো সম্ভব। আরেকটা হলো যে জলাশয়, আপনাদের কাছে কি এরকম কোনো পরিসংখ্যান আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে, যে যেমন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বনায়ন আছে, পাশে সোহরাওয়ার্দী উদ্যান আমরা দেখতে পেয়েছি, যে নিশ্চয়ই ডক্টর লেলিন চৌধুরী আপনি দেখেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, সেখানে কিন্তু গাছ কেটে কেটে আমরা অবকাঠামো করছি। তো এরকম ঢাকা শহরের অবকাঠামোই তো ভর্তি হয়ে যাচ্ছে, গাছ লাগানোর জায়গা কোথায় দেখছেন আপনারা? গাছ লাগানোর জায়গা যেই আমাদের যে অলরেডি বিল্ড আপ এরিয়া আছে এইখানে খুব কম, কিন্তু আমরা নতুন তো শহর অলরেডি আমরা করতেছি ঢাকা শহরের আশেপাশে, কিন্তু যেই পরিমাণ ঢাকা শহরে আগে ছিল এর 10 গুণ এরিয়া কিন্তু আমরা অলরেডি ঢাকা শহরের আরবানাইজেশনের জন্য অলরেডি দখল করে। স্যার, আপনি নিশ্চয়ই দেখেছেন পূর্বাঞ্চল, ইভেন আপনি ঢাকা শহরের ওপার যে কেরানীগঞ্জে, সেখানের যে নগরায়ন বলতে যা বোঝাচ্ছে, এই যে ব্যাঙের ছাতার মতো হাউজিং হচ্ছে, সব গাছপালা কেটে ফেলেছে, বালু ভর্তি হয়ে গিয়েছে। এখন এই যে বালু ভর্তি করে ফেলেছে, এখন আমরা বলেছি যে 25% লাগে, ফরেস্ট এরিয়া লাগে একটা এরিয়াতে, এখন তা তো নাই, কেটে ফেলেছি। তো কেটে ফেললে তো এই যে ইম্প্যাক্টটা তো অলরেডি পাচ্ছি, এটার যেই প্রভাব এটা অলরেডি কিন্তু আমরা এই যে টের পাচ্ছি, প্রতি বছরই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মানুষ অসহনীয় হয়ে যাচ্ছে। এখন এটা কমানোর কি, এখন উন্নত দেশও কিন্তু এগুলো নিয়ে ভাবতেছে, যেমন নিউ ইয়র্ক সিটি, দিল্লি এবং আরও যেই বড় বড় শহর, তারাও কিন্তু এই রিডিজাইনের চিন্তা ভাবনা করতেছে। আমাদের এটা আমাদের পলিসি মেকার, আমাদের সবার যারা আমরা গবেষক আছি, আমরা যারা একাডেমিশিয়ান আছি, আমাদের পলিসি মেকার আছে, আমাদের রাজনীতি, সবারই কিন্তু এটা নিয়ে ভাবতে হবে। যেমন এই ঢাকা শহরের টেম্পারেচার কিন্তু 4 থেকে 5 ডিগ্রি কমানো সম্ভব, এই প্রক্রিয়া আছে, অলরেডি কিন্তু শুরু হয়েছে। যেমন ধরেন আপনি বৃক্ষরোপণ করলেন, অনেক প্রচুর বৃক্ষরোপণ করলেন, জলাধার যদি সুযোগ থাকে জলাধার বাড়ালেন, আবার যেগুলো আছে এগুলাকে রিস্টোর করলেন, আপনি ওয়াকওয়ে করলেন, আপনি এই যে পাবলিক ট্রান্সপোর্ট উন্নত করলেন, একজনে আমরা একটা গাড়ি দিয়ে একজন চলি, একটা এই যে আজকে মেট্রোতে লক্ষ লক্ষ লোক চলতেছে, কিন্তু দূষণটা কিন্তু কম হচ্ছে, কার্বন নিঃসরণ কম হচ্ছে। এরকম উন্নত পাবলিক ট্রান্সপোর্ট যদি করেন তাহলে মানুষ কিন্তু এই যে প্রাইভেট কারে চলবে না, হ্যাঁ, কার্বন জেনারেশন হবে না। আরও হলো যেমন আমরা আমাদের বাসস্থান এক জায়গায়, অফিস আর এক জায়গায়, আমি কিন্তু ভেহিকেল ইউজ করছি। এখন কনসেপ্ট আছে না, গ্রিন সিটি বলতে কি বোঝায়, এখন হচ্ছে আমার অফিস যেখানে, এখানেই আমার বাসস্থান থাকবে, আমি হেঁটে যাব, আমি সাইক্লিং করে আমার অফিসে যাব, এখানে কিন্তু প্রচুর কার্বন জেনারেশন কমে যাবে। ডক্টর লেলিন চৌধুরী, আপনার কাছে ফিরছি। আমরা এর আগে ছিলাম যে আসলে কয়েক গ্লাস পানি খাবে, এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে আসলে কতটুকু পানি খাবো আমরা, এটি। আর এর সাথে যদি একটু আমরা জানি যে ঘুমানোর ব্যাপার, অনেকেই হচ্ছে গরমের জন্য যাদের এসি ব্যবহার করে না, অনেক সময় ফ্লোরে ঘুমিয়ে পড়ে, এরপরে বলে যে গরমে ঠান্ডা লেগে গিয়েছে, এই বিষয়গুলো একটু যদি বলতেন। আচ্ছা, আমরা পানির ক্ষেত্রে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 2 থেকে 2.5 লিটার পানি খাবে সাধারণ আরামদায়ক অবস্থায়। যখন তীব্র তাপপ্রবাহ বয়ে যায়, শরীর থেকে ঘাম বের হয়। এখন যে মানুষটি বাইরে হাঁটাচলা করে বা কাজ করে, তার ঘাম যে পরিমাণ বাড়বে সেই পরিমাণ পানিটা সে যোগ করবে। এবং একটু আগে আমি বলেছি, তার প্রস্রাবের রং, পরিমাণ এবং বার যদি কমে যায় তাহলে মনে করবে পানি শূন্যতা তৈরি হয়েছে, এটি সে ব্যবহার করবে। একই সাথে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে
সে বাড়ির থেকে যখন বের হবে বাসার থেকে, সে সাথে পানি নিয়ে আসবে। কারণ আমরা বারবার বলছি রাস্তার পাশের অনিরাপদ পানি দ্বারা তৈরি শরবত না খাওয়ার জন্য। অন্যদিকে আরেকটা ব্যাপার, যাদেরকে কাজ করতে হয় তারা বেরোয়ার সময় পানির সাথে ওরসালাইন গুলিয়ে নিয়ে বের হবে। এতে শরীর থেকে যে পরিমাণ সোডিয়ামের লবণ বেরিয়ে যায় সেটি কিন্তু ক্ষয়পূরণ করা যাবে, এটি একটি ব্যাপার। অন্যদিকে ঘুমানোর ক্ষেত্রে আমরা বলবো যেন বাতাস প্রবাহিত হতে পারে এমন জায়গায় ঘুমানো, যেমন জানলা দরজা খোলা রাখলো, বাইরের দরজা বন্ধ, গেট বন্ধ, কিন্তু জানলাগুলো খোলা থাকলো, বাতাস যেন ভেতরে যাওয়া আসা করতে পারে, এটি একটি ব্যাপার। সাথে আমরা কখনোই বলবো না যে গরম লাগছে আপনি সিমেন্টের উপর ঘুমিয়ে পড়ুন। তাতে হবে কি, শরীরের ঘামটা সিমেন্টে গিয়ে জমা হবে বা টাইলসে জমা হবে, ফলে তার পিঠের নিচের অংশে ঠান্ডা লাগছে, উপরের অংশে গরম লাগছে। তার মানে শরীরের মধ্যে একই জায়গায় ঠান্ডা, একই জায়গায় গরম। এই তাপমাত্রার ভারসাম্যহীনতা শরীরের ভেতরে তার যে জীবাণুগুলো বাস করে অনেকগুলোকেই সক্রিয় করে দিয়ে অসুস্থ করবে। এই কারণেই আমরা এটি করতে মানা করব। এর সাথে আরও কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, যেমন আমরা ঢাকাতে এখন 2 কোটি প্রায় 20 লক্ষ লোক বাস করি। সবগুলো পরিবারে ধরা গেল 50 লাখ বা 55 লাখ পরিবার রয়েছে, প্রত্যেকে কিন্তু গ্যাস বার্নার বা চুলা রয়েছে, কারোর বাড়ির বাসায় একটা বার্নার, কারোর 2টা। এখন আমরা চাচ্ছি গরম কমানোর জন্য আমরা যদি খুব চুলা ব্যবহারে সচেতন হই, কম সময় ব্যবহার করে, যদি আগে যেখানে 3 ঘন্টা সারাদিন ব্যবহার করতাম এখন যদি 1 ঘন্টা করি, ওই 2 ঘন্টায় যদি আপনার 60 লক্ষ জায়গার থেকে অল্প অল্প তাপ কমে, সেটারও কিন্তু একটা বড় প্রভাব। যারা গাড়ি বের করেন তাদেরকে আমরা বলবো যে পেট্রোল চালিত মোটর যানগুলো যতটা সম্ভব কম বের করেন আপনারা, এটা বলবো। এসির ক্ষেত্রে বলবো যে এসি যারা ব্যবহার করেন তার তাপমাত্রা যেন 25 থেকে 26-এর মধ্যে রাখেন, 18-20 না। এতে একদিকে বিদ্যুৎ খরচ কমবে, অন্যদিকে বিপজ্জনক গ্যাসগুলো কম বেরোবে এবং একই সাথে তারা অসুস্থও কম হবে। এর সাথে আমরা বলবো যে যেসব জায়গায় খোলা জায়গায় আগুন জ্বালানো হয়, ইট ভাটার মতো জায়গাগুলো বা শহরের ভেতরে যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলোও যেন কার্বন নিঃসরণ কমানোর জন্য যা যা করা দরকার সেদিকেও ছোটোখাটো পদক্ষেপ আমরা স্যার আমরা এই আলোচনায় আবার ফিরবো, তবে আমাকে আরেকটা বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ফিরে এসে আগের মতোই সঙ্গে চাই আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা তীব্র তাপদাহ, জনজীবন বিপর্যস্ত, করণীয় কী সে বিষয়গুলো নিয়ে জানছি। বিরতির আগে আমরা ছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরীর কাছে। আমরা ফিরছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিলুর রহমান আপনার কাছে। আমরা আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাচ্ছি তা হচ্ছে যে আমরা নগরে এখন দেখছি যে আমরা খুবই ভালো খবর, ইতিবাচক খবর যে আমরা এখন বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ মোটামুটি, কিন্তু এর সুযোগে অনেক জায়গায় কিন্তু রাতের বেলা অথবা অপ্রয়োজনীয় কিন্তু বিদ্যুতের বাতি জ্বলছে দেখছি। সেটি কি তাপ অনুভবের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা একটু যদি বলেন। আর আসলে একদম খুব এর আগে আপনি বলছিলেন যে খুব স্বল্পমেয়াদী পরিকল্পনায় আমাদের করণীয় কি। ইদানিং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে সবাই বলছে যে গাছ লাগাবো, এখন থেকেই গাছ লাগানো শুরু করব। কতটুকু আশাবাদী আসলে? আমি আশাবাদী। আমরা কিন্তু আমাদের কিন্তু এই বনায়ন অনেক কমে গিয়েছিল। যেমন 2000-এর দিকে যদি বলেন, ওইখান থেকে আমরা 2024 যদি আসি, আমাদের কিন্তু বনায়ন বেড়েছে। আমি বললাম ওই যে 16 সালের বা 20 সালের দিক থেকে একটু কমতেছে, কিন্তু বনায়ন কিন্তু বেড়েছে। আমরা যদি চেষ্টা করি বনায়ন কিন্তু বাড়াতে পারবো, এবং বনায়ন বাড়ানো মানেই কিন্তু আমাদের এই পরিবেশকে মানে সংরক্ষণ করার একটা প্রাথমিক পদক্ষেপ। তো এই বনায়ন ঢাকা শহরেও কিন্তু এখনও সুযোগ আছে এই গাছ লাগানো, এবং এটার সুফল পেতে কিন্তু 1-2 বছরের বেশি লাগবে না। এটা একেবারে দীর্ঘমেয়াদী না। হ্যাঁ, এখন এই যে দেখেন মেটেরিয়ালের যে গাছগুলো লাগিয়েছে, আমি আজকে আসার সময় দেখলাম যে অনেক পাতা গাছগুলোতে, এবং গাছগুলোর পরিচর্যা করাতে দেখেছি যে এটা মোটামুটি একটা কন্ডিশনে কিন্তু এসে গেছে। তো গাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, 2-1 বছরেই মোটামুটি গাছ কিন্তু তার গাছের সুফলটা আমরা পেতে পারি। আর স্বল্প মেয়াদির মধ্যে আমি যেটা বললাম, এই যে রুপটপ,
আমরা যদি বিল্ডিংয়ের, আমাদের কিন্তু বিল্ডিং, প্রচুর বিল্ডিং ঢাকা শহরে, এবং এই রুপটপগুলা যদি ডার্ক কালার হয়, মানে কালো কালার বা এরকম ডিপ কালারের হয়, তাহলে কিন্তু এটার তাপ শোষণ ক্ষমতা বেশি। তখন আপনি রুমের ভিতরে বেশি অনুভব করবেন, গরম অনুভব করবেন। আর যদি এগুলো লাইট কালার হয়, সাদা বা হলুদ অথবা ইভেন লালও যদি হয়, তাহলে কিন্তু আপনি টেম্পারেচারটা কম অনুভব করেন। গাছ লাগানোর কথা বলছেন, এখানে কি সুনির্দিষ্ট কোন ধরনের বা কোন গাছগুলো লাগালে পরিবেশের জন্য ভালো এমন কোন গাছ রয়েছে? আপনারা কি গাছ লাগানো আমাদের এই অঞ্চলে যে গাছগুলো ভালো হয় এবং যেই গাছগুলো লাগালে আমরা উপকৃত হব, এটা গাছ তো কার্বন জেনারেশন কমাবে, অক্সিজেন জেনারেট করবে, কিন্তু আবার এটাও দেখতে হবে অর্থকরী দিক দিয়ে কোনটাই আছে। এই জিনিসটাও যদি আমরা দেখি, তাইলে আমাদের দেশীয় গাছগুলো যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেখানে যেটা দরকার, যেমন বাড়ির আশেপাশে আমি যদি গড়ের উপর ওই যে লেনিন ভাই বললেন আকাশি গাছ বা একটা এই যে বড় এখন একটা গাছ আছে, এইটা কি গাছটার নাম হলো চাম্বুল গাছ বলে গ্রামে, এটা খুব দ্রুত বর্ধনশীল এবং এত হয় আশেপাশে কোনো গাছ হতে পারে না। এখন এটা একটু বাতাসি করি ঘরের উপর পরে, আপনি গাছ লাগানোর 12 জন আমার নিজের জীবনেই বিপন্ন হলো। তো এই জন্য এই গাছগুলা আমার বাড়ির ঘরের আশেপাশে কোনগুলা লাগাবো, ঘর থেকে দূরে কোনগুলো, এগুলো দেখতে হবে। ঘরের দূরে অনেক সময় আছে যে একর পর একর ফসলি জমি, এই জমির মাঝখানে কি কোনো গাছ লাগানোর সুযোগ আছে? জমির মাঝখানে যদি আপনার কোনো হয়, যে এটা ক্রপল্যান্ড হয়, এখানে লাগালে তো ছায়া হবে জমিতে, এটা না। আপনারা অনেক দেখেন, অনেক এই যে ফার্মিং আছে, ফিশারিজ আছে, এগুলাতে তো লাগানো যায়, এগুলাতে গাছ লাগানো যায়। ঢাকা শহরে কোন গাছগুলোর কথা বলছেন আপনারা? আইল্যান্ডের উপরে ঢাকা শহরে এইটা যারা বোটানিস্ট তাদের জিজ্ঞাসা করতে হবে কোন গাছগুলো আমাদের এই দেশের জন্য, পরিবেশের জন্য কোনগুলো ভালো। এই জন্য একজনই আমরা সব বলতে পারবো না। এখানে মানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। আমরা করি কি একটা ডিসিশন নিয়ে করে কি আমরা লাগিয়ে ফেললাম। একসময় আমরা ইউক্যালিপটাস গাছ লাগিয়েছি, এখন বলি এটা তো পাখিও বসলে এটার ক্ষতি হয়। এরকম ডিসিশন না নিয়ে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছে তাদের মতামত নিয়ে এগুলো করা উচিত। নাইলে হুট করে হলে কি আমরা যে বলি যে কমাবো, এটা উল্টাটা হয়ে যায়। হ্যাঁ, এটা উল্টাটা। জি, আপনার কাছে আমি সুযোগ থাকলে ফিরবো, আমাদের হাতে খুব বেশি সময় নেই। ডক্টর লেলিন চৌধুরী, আমরা অনেকগুলো আলোচনা এখানে জমা হয়ে গিয়েছে। একটা হচ্ছে যে আমরা ঠান্ডা পানি খাবো কিনা সেটি আপনি বললেন, কিন্তু গরম চা বা কফি খাওয়ার কোনো বাধ্যবাধকতা আছে কিনা সেখানে একটু বলবেন। এছাড়া হচ্ছে পোশাক নিয়ে আমরা শুনছিলাম, পোশাকের বিষয়ে বিদ্যুৎ ঘরে ঘরে জ্বলছে, লাইট কমাইয়ে রাখলে কি কোনো সুবিধা আছে কিনা, আর একটু বিষয় হচ্ছে শিশু এবং প্রবীণদের জন্য আলাদা কোনো নির্দেশনা আছে কিনা। অনেকগুলো বিষয়, কিন্তু সময় খুব বেশি নেই। চা, কফি এর মধ্যে ক্যাফেইন থাকে এবং ক্যাফেইন শরীর থেকে পানি বের করে দেয়, ফলে গরমের মধ্যে চা কফি বেশি খেলে শরীর থেকে বেশি পানি বেরিয়ে যাবে, ফলে পানি শূন্যতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়বে। অতএব আমরা বলবো এ সময় চা কফি কম খাওয়ার জন্য এবং পারলে না খাওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে যারা বিড়ি সিগারেট খায়, সেটি তো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার নিজের জন্য ক্ষতিকর, এবং বৈশ্বিক উষ্ণতা বাড়াতে এটি খুব সহায়তা করে। আচ্ছা, তৃতীয়ত যে পোশাকটি পরবে সুতির পোশাক হতে হওয়া ভালো, ঢিলে ঢালা, যেন শরীর ঢেকে থাকে এবং যেন হাতা গুটিয়ে রাখবে না। হ্যাঁ, এবং যেন বাতাস প্রবাহিত হতে পারে। সুতির জামা কাপড়ে যে ছিদ্র থাকে, এই যে বাতাস প্রবাহিত হতে পারে। এই জন্য আমরা বলবো এই সময় আটো সাটো টাইট জামা কাপড় না পরে সুতির তৈরি ঢিলে ঢালা জামা কাপড় পরার জন্য। এবং আমরা শুধু আলো না বলে বলবো, সেটি হচ্ছে যে আমাদের জন্য ক্ষতিকর যে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড, মিথেন ইত্যাদি ইত্যাদি, যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, সেগুলো নিঃসরিত হয়, এমন সমস্ত কাজকর্মই এখন কমানো দরকার। আর সেসবগুলোকে শুষে নেয় যারা, গাছ লাগাতে হবে। গাছ কেন লাগাতে বলি, দেখুন, একটি গাছ, মধ্যম মানের একটি গাছ, যেটির চারপাশটা একটু মানে হয়ে ছাতার মতো হয়েছে, সেই গাছটি 10টি এয়ার কন্ডিশনার যে যতটুকু জায়গা শীতল করতে পারে, সেই গাছ ততটি শীতল করতে পারে, এবং এটি বছরে প্রায় 60 পাউন্ডের বেশি কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর গ্যাস শুষে নেয় এবং 750 গ্যালন বৃষ্টির পানি ধারণ করে। তার মানে যদি আমরা এই গাছ শুধু লাগাই, আমরা ঢাকা শহরকে ঠান্ডা করে ফেলতে পারবো। দেখুন, একটি বুয়েটের গবেষণা ছিল, আপনাদের একটি গবেষণা ছিল, সেটি হলো হিট আইল্যান্ড নামে খ্যাত যে জায়গাগুলো, অর্থাৎ যেখানে গাছ টাছ নাই, সেখানে যদি তাপমাত্রা
38°C হয়, রমনা পার্কের পাশে মিন্টু রোডে তাপমাত্রা হচ্ছে 4° থেকে 5° কম। ঢাকাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হিট আইল্যান্ডগুলিকে যদি আমরা গাছের আইল্যান্ড অর্থাৎ প্ল্যান্ট আইল্যান্ডে পরিণত করতে পারি, আমরা কিন্তু এই তাপদাহ থেকে বেরিয়ে আসতে পারি। একটি কথা মনে রাখতে হবে, মানে গত 12 বছরের মতো সময় ঢাকা শহরে এপ্রিল মাসের গড় তাপমাত্রা ছিল 33°C, আর এবছরের এই সময়ে গড় তাপমাত্রা হচ্ছে 37 থেকে 38°C। তার মানে আমরা যে হিট ওয়েভ বলছি, অর্থাৎ যে তাপটা ছিল তার থেকে লাফিয়ে কয়েক °C বেড়ে গিয়ে যখন মানুষকে যন্ত্রণা দিচ্ছে, এবং এটা যদি এখন হয় তাহলে যে মে, যেটা সবচেয়ে উত্তপ্ত সময়, তখন কি দাঁড়াবে। এ কারণেই ঢাকা শহর সারা দেশের, আপনার কাছে আমারও সেটি প্রশ্ন, মেতে তাহলে কি হ্যাঁ, দাঁড়াবে? আমি এই জন্যই বলছি যে আমাদেরকে দুটো কাজ করতে হবে, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদের মধ্যে, মধ্যমেয়াদের মধ্যে আমরা গাছগুলো লাগানো শুরু করব এই বর্ষাকাল থেকেই। ধরা গেল এই দেশের সক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যদি 5 কোটি থেকে 8 কোটি হয়, তারা প্রত্যেকে একটা করে গাছ লাগাবে। আচ্ছা, যতগুলো খাল, বিল, নদী, নালা দখল হয়ে গেছে সবগুলো আমরা উদ্ধার করি, জনগণকে যুক্ত করে সরকার এই কাজটি করুক, এবং আঞ্চলিকভাবে আমাদের নদীগুলোর নাব্যতাকে ঠিক রাখার জন্য সেটা কি সম্ভব, দখলকৃত সবকিছু ফিরিয়ে আনা? আচ্ছা, জনগণ চাইলে জি, এটি অসম্ভব এই কথা বলার জায়গা নেই। কারণ আমরা দেখেছি এই মাত্র কয়েকদিন আগে ঢাকা উত্তরের মেয়রের নেতৃত্বে একটি খালকে নাব্য করা হয়েছে, এই কয়েকদিন আমাদের চোখের সামনে, সেখানে এখন পানি বয়ে যাচ্ছে। অতএব আমরা কাজগুলো করতে পারি। এখন আমরা কাজগুলো করব কি না, আমরা নিজ হাতে আমাদের মৃত্যুকে, আমাদের শিশুদেরকে আমরা ধ্বংসের মুখে, মৃত্যুর মুখে ঠেলে দিব, নাকি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ তৈরি করব, এই সিদ্ধান্তটা যদি আমরা সঠিকভাবে নিতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো। দেখুন, বাচ্চাগুলো ঢাকা মেডিকেলে অথবা আপনি শিশু হাসপাতালে, খুব সময় নেই, একদমই 30 সেকেন্ডের মধ্যে সেখানে গেলে দেখবেন বাচ্চাগুলো প্রচণ্ড শ্বাসকষ্টে ঢুকছে, পাতলা পায়খানা করতে করতে মারা যাচ্ছে। ওই বাচ্চা কিন্তু আপনার আমার একার বাচ্চা না, সারা দেশের ভবিষ্যৎ ওরা। এই ভবিষ্যৎকে সুনিশ্চিত করার যদি পদক্ষেপ নেওয়ার কার্যক্রমগুলো এখনই আমরা গ্রহণ করি, তাহলে আমরা ভালো থাকতে পারবো। আর না হলে আমাদের সামনে আত্মবিধ্বংসী পথ খোলা, যেটি কখনোই কাম্য নয়। অনেক ধন্যবাদ ডক্টর লেলিন চৌধুরী আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও বিশেষজ্ঞদের সাথে কথা বলতে চাই, তা হচ্ছে যে আসুন যে যেখানে রয়েছি এই তাপদাহের মধ্যে নিজেরাই নিজেদের নিরাপত্তা খুঁজি, নিরাপদ এবং সুস্থ থাকার চেষ্টা করি। আর যারা আমরা সহ যারা রয়েছেন, যে যেখানে আছেন, সেখান থেকেই আগামী পৃথিবীর জন্য বাসযোগ্য, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী রেখে যেতে ভূমিকা রাখার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।